কিছুদিন আগে অবধি কিন্তু একটা গুঞ্জন উঠেছিল যে আরপিএফ এর নাকি নিয়োগ হবে। ঠিক কবে হবে, কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় পরীক্ষা বা এর নিয়োগ, আরপিএফ এর নিয়োগ হবে সেই বিষয়ে কিন্তু কোনো রকম বিস্তারিত রেল মন্ত্রক দ্বারা জানানো হয়নি। কিন্তু ইতিমধ্যেই একটা নির্দেশিকা রেল মন্ত্রক জারি করেছে যে আরপিএফ অর্থাৎ রেলের আরপিএফ নিয়োগ হবে মোট শূন্য পদ। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4,660খানা শূন্য পদ। এখন কথা হচ্ছে এই 4,660খানা শূন্য পদ কিন্তু দুটো ভাগে নিয়োগ করা হবে। প্রথমে দেখো বলছে কনস্টেবল, এই কনস্টেবলটার জন্য মোট শূন্য পদ আছে 4,028 জন। এখানে আবেদন করতে পারবে মেল আর ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে। এরপর 2 নম্বরে আছে সাব ইন্সপেক্টর, একটা হলো কনস্টেবল 1 নম্বর, 2 নম্বর হলো সাব ইন্সপেক্টর। এর মোট শূন্য পদ হলো 452 মেল আর ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে দুজনেই কিন্তু বা উভয় কিন্তু এই সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করতে পারবে রেলে। এখন কথা হচ্ছে টোটাল 17টি জনে আমাদের কলকাতা সহ 17টি জনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা করা হবে। কিভাবে করা হবে? কনস্টেবলটা মোট দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো রেলওয়ে প্রোটেকশন ফোর্স, আরেকটা হলো রেলওয়ে স্পেশাল প্রোটেকশন ফোর্স। এখানে কিন্তু মেট্রো রেল সহ একবারেই নিয়োগ হচ্ছে, সাধারণ রেল তা নয়, এটা কিন্তু মেট্রো রেলের জন্য প্রযোজ্য। এখন কথা হচ্ছে কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, এর জন্য কিভাবে পড়াশোনা করবে অর্থাৎ কি কি সিলেবাস আছে, এই সমস্ত বিস্তারিত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তখন দেখো বলছে আবেদন প্রক্রিয়া, বলছে আবেদনটা শুরু হবে অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করতে পারবে 15/4 অর্থাৎ 15 এপ্রিল 2024। 15 এপ্রিল 2024 থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 14 মে 2024। তাহলে 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং 14 মে পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, বয়স সীমা কত ইত্যাদি প্রশ্ন তোমাদের মনে এখন এসছে। এই প্রশ্নের জবাব পেতে অবশ্যই ভিডিওটার সঙ্গে। তো এক্ষেত্রে তোমরা দেখো কনস্টেবলের আগে আমরা কনস্টেবল থেকে শুরু করি, তারপরে আসবো সাব ইন্সপেক্টর। কনস্টেবলে তোমাকে আবেদন করতে হলে তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রেও একই মাধ্যমিক পাস করতে হবে। এরপর বলছে বয়স অর্থাৎ তোমার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখের সঙ্গে মিলিয়ে এই ডেটটা দেখো 1/7/2024। ঠিক একই ক্ষেত্রে মেয়েদেরও 1/7/2024 মধ্যে তোমাকে মিনিমাম 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এই 18 থেকে 25 বছরের কম হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। মেয়েদের ক্ষেত্রেও ওই একই ক্রাইটেরিয়া। এরপরে বলছে SC ST প্লাস OBC আর এর সঙ্গে আছে এক্স আর্মি অর্থাৎ বয়সের কোনো ছাড় আছে কিনা সে বিষয়ে একটু বলে দিই। SC ST অর্থাৎ তপশিলি জাতি যারা আছে এবং এক্স আর্মি এনাদের ক্ষেত্রে 5 বছর এক্সট্রা বয়স অর্থাৎ 5 বছরের বয়সের ছাড় আছে। আর ওবিসিদের ক্ষেত্রে তোমাদের 3 বছরের ছাড় আছে। ঠিক মেয়েদের ক্ষেত্রেও একইভাবেই আছে। তো এরপর দেখো তোমাদেরকে বলছে এখানে মেল আর ফিমেলদের ক্ষেত্রে বলছে শারীরিক মাপজোকের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ মেল লম্বায় 165 সেন্টিমিটার দরকার হবে আর মেয়েদের ক্ষেত্রে লম্বায় 157 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে যে যদি আমি তফসিলি জাতি হই বা গোর্খা ফাইনি হই সেক্ষেত্রে কি আমি লম্বায় অর্থাৎ হাইট একটু হলেও ছাড় পাবো? এখানে বলে রাখি তুমি যদি SC বা ST হও সেক্ষেত্রে তুমি 5 সেন্টিমিটার ছাড় পাবে আর যদি তুমি গোর্খা হও সেক্ষেত্রে তুমি 2 সেন্টিমিটার ছাড় পাবে লম্বার ক্ষেত্রে। ঠিক একইভাবে মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি যদি SC ST হও তাহলে 5 সেন্টিমিটার অর্থাৎ 5 সেন্টিমিটার ছাড় পাবে আর যদি তুমি গোর্খা বাহিনী হও তাহলে তুমি অবশ্যই 2 সেন্টিমিটার ছাড় পাবে। এখন কথা হচ্ছে বুকের ছাতি, ছেলেদের ক্ষেত্রে এই বুকের ছাতিটা প্রযোজ্য। বলছে বুকের ছাতি তোমাকে মিনিমাম অর্থাৎ নর্মাল বা চেস্ট যেটাকে আমরা বলি সেটা 80 সেন্টিমিটার নর্মালে থাকতে হবে এবং বুকের ছাতির ক্ষেত্রে তোমাদেরকে যদি ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা শুধু SC ST এর ছাড় পাবে। সেক্ষেত্রে বলে রাখি তোমরা 3.8 সেন্টিমিটার কিন্তু এক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এখানে একটু বলি যে চেস্টের ক্ষেত্রে অর্থাৎ বুকের ছাতির ক্ষেত্রে এটা কিন্তু না ফুলিয়ে অর্থাৎ নর্মালে তোমাকে 80 সেন্টিমিটার হতে হবে এবং বুকের ছাতি ফুলিয়ে তোমাকে 85 সেন্টিমিটার করতে হবে, তাহলেই তুমি কিন্তু যোগ্য হবে শারীরিক মাপজোকের ক্ষেত্রে। এখানে একটু বলে রেখে তোমাদেরকে যে মেল অর্থাৎ
পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে যে যে সমস্যা অর্থাৎ শারীরিক সমস্যাগুলো থাকলে এটির আবেদন করতে তুমি পারবে না বা করা যাবে না, সেটা হলো 1 নম্বর বলছে চোখের চশমা থাকলে কিন্তু আবেদন করা যাবে। এরপর 2 নম্বর বলছে জোড়া হাঁটু, অর্থাৎ যাদের হাঁটতে গেলে হাঁটুতে লেগে যায় সেরকম ক্ষেত্রেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। পরে বলছে পায়ের চ্যাটালো পাতা, অর্থাৎ পায়ের পাতা যদি অনেক চ্যাটালো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। এরপর বলছে টেরা দৃষ্টি, অর্থাৎ তোমার দৃষ্টি অর্থাৎ তোমার তাকানো যদি টেরা হয়ে থাকে অবশ্যই কিন্তু তুমি এটা আবেদন করতে পারবে না। এরপর বলছে বিভিন্ন শারীরিক বিকৃতি থাকলেও কিন্তু তুমি এটা আবেদন করতে পারবে না। এরপর দেখো তুমি দেখা গেল যোগ্যতা অর্জন করলে, অর্থাৎ পরীক্ষাটা তোমাদের যেটা হবে সেটা আমি একটু বলে দিই, সেটা হলো সিবিটি এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেস পরীক্ষা হবে তোমাদেরকে। দেখা গেল সেই পরীক্ষায় তুমি পাশ করে গেলে সেক্ষেত্রে তোমাকে মাঠে এসে কী করতে হবে, তোমাকে একটা ফিল্ড টেস্ট দিতে হবে। সেই মাঠে এসে তোমাকে ছেলেদের ক্ষেত্রে বলি 5 মিনিট 45 সেকেন্ডে তোমাকে 1600 মিটার দৌড়াতে হবে, আর 4 ফুট হাই জাম্প দিতে হবে, আর ছেলেদের ক্ষেত্রে 14 ফুট একটা লং জাম্প করতে হবে। এক্ষেত্রে একটু বলে রাখি, তুমি যদি প্রথমবারে দৌড়ে না পারলে তুমি কিন্তু বাতিল বলে ঘোষিত হবে। দেখা গেল সেকেন্ড রাউন্ডে চলে গেলে সেকেন্ড রাউন্ডে 2টো দৌড় হবে, সেখানে তুমি 2বার চান্স পাবে, কিন্তু প্রথমবারে যদি বাতিল হয়ে যাবে তাহলে কিন্তু তুমি পুরোটাই বাতিল। এরপরে মেয়েদের ক্ষেত্রে দৌড়ের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার, 3 ফুট হাই জাম্প এবং 9 ফুট লং জাম্প করতে হবে। মেয়েদের ক্ষেত্রে একই, প্রথমবারে না পারলে দৌড়ে যদি তুমি না পারো তাহলে কিন্তু বাতিল বলে ঘোষিত হবে। সেকেন্ড চান্স কিন্তু এখানে দেওয়া হবে না, কিন্তু পরের রাউন্ডে গেলে পরের রাউন্ডে তোমাকে দুবারই সুযোগ দেওয়া হবে। এখানে তোমাদেরকে একটু বলে রাখি 2 নম্বর যেটা ছিল সেটা হলো সাব ইন্সপেক্টর। এই সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্যটা একই হবে, অর্থাৎ এতক্ষণ যা দেখেছি মেল ফিমেলের, সেখানে ক্ষেত্রে তোমাকে যোগ্যতা অর্জন থাকতে হবে গ্রাজুয়েট হতেই হবে, নাহলে কিন্তু তুমি কিন্তু 10 পাস করলে শুধুমাত্র কনস্টেবলে আবেদন করতে পারবে। এবং তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো 10 প্লাস গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু সাব ইন্সপেক্টরে কিন্তু তোমাকে আবেদন করার সুযোগ দেবে। সেক্ষেত্রেও এই শারীরিক মাপজোক পরীক্ষা এবং এই সমস্ত অর্থাৎ দৌড়ের যে সমস্ত বিষয় আছে সবগুলো কিন্তু সব একই রকম, ছেলে মেয়েদের ক্ষেত্রে উভয়ের একই রকম। এতক্ষণ যা দেখিয়েছি, শুধু তোমাকে সাব ইন্সপেক্টর হতে গেলে গ্রাজুয়েটটা পাস করতেই হবে, নাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। এখন কথা হচ্ছে যে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস বা কি আবেদন করার সময় আমার কি নথিপত্র সেখানে দিতে হবে সেটা একবার আমরা এখানে জেনে নেব। এবার দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, আবার একবার বলে দিই 10 পাস করলে কনস্টেবলের যোগ্য, আর যদি তুমি গ্রাজুয়েট হয়ে থাকো অবশ্যই সাব ইন্সপেক্টরের যোগ্য। এখানে একটু বলে রাখি যে বেসিক পেমেন্ট অর্থাৎ কনস্টেবলের বেসিক পেমেন্ট থাকবে 21,700 টাকা, আর গ্রাজুয়েট অর্থাৎ সাব ইন্সপেক্টরের বেসিক পেমেন্ট থাকবে সেখানে 35,400 টাকা। এখন কথা হচ্ছে যে আবেদন করতে গেলে কি নথিপত্র, তোমার নিজের নথিপত্র তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে সেটা দেখো। বলছে একটি বৈধ ইমেল আইডি, এটা প্রথম লাগবে অবশ্যই। এরপর বলছে পাসপোর্ট মাপের রঙিন ছবি অর্থাৎ কালার ফটো লাগবে, যেটা কিনা 30 কেবি থেকে 70 কেবির মধ্যে থাকতে হবে। এরপর বলছে একটা সিগনেচার, তো তোমার একটা নিজস্ব সই, সেটাও কিন্তু 30 থেকে 70 কেবির মধ্যে থাকতে হবে। এবার বলছে যে ছবি তুমি স্ক্যান করবে সেটার কিন্তু 12 কপি নিজের কাছে রেখে দেবে। কারণ হচ্ছে এটা যখন তুমি নিজে পরীক্ষা দিতে যাবে সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ এই ছবিগুলো অর্থাৎ যে ছবিটা তুমি এখানে রঙিন ছবি স্ক্যান করে দিচ্ছিলে সেটাই কিন্তু লাগবে। এরপরে বলছে পরীক্ষার ফি বাবদ, অর্থাৎ পরীক্ষা দিতে গেলে তোমাকে এই পেমেন্টটা করতে হবে। অর্থাৎ পরীক্ষা দিতে গেলে তোমরা যারা জেনারেল আছো তাদের জন্য 500 টাকা, আর যারা SC ST ফিমেল এক্স আর্মি আছো বা শারীরিক প্রতিবন্ধী আছো তাদের জন্য 250 টাকা ধার্য করা হয়েছে এখানে। এখন কথা হচ্ছে যদি কেউ পরীক্ষাতে না বসে আর যদি বসে তাহলে কি টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? এখানে একটু বলে রাখি, বলছি সাধারণ অর্থাৎ জেনারেল পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিলে 400 টাকা ফেরত পাবে, সেখান থেকে 100 টাকা কেটে নেওয়া হবে। আর যদি পরীক্ষা না দেয় কিন্তু কোনো টাকা ফেরত পাবে না। আর যদি তারা SC ST বা ফিমেল বা এক্স আর্মি ক্যান্ডিডেট তাহলে কিন্তু তারা পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবে যদি পরীক্ষায় তারা বসে। আর যদি না বসে তাহলে কিন্তু কোনো রকম টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই আবেদনটা তোমরা কিন্তু অনলাইনের দোকান অর্থাৎ কোনো সাইবার ক্যাফে থেকে করবে, নিজে কোনো করবে না। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু আর পরে কোনো সুযোগ থাকবে না।
তো সবাইকে এতটুকুই, সবাইকে চাকরির জন্য বেস্ট অফ লাক। সবাইকে ভালো করে এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। আবেদন প্রক্রিয়াটা একটু পরে শুরু হচ্ছে, তোমরা কিন্তু এখন থেকে পড়াশোনাটা শুরু করে দাও, যাতে এই চাকরিটা অবশ্যই পেয়ে যাও। তো সবাইকে ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। যদি এইরকম তথ্য তোমার পেতে ইচ্ছা থাকে বা এই ভিডিওটা যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ। পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে এরকম কোনো একটা তথ্য।